হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার দর্শনের সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে। তোমাদের এই সেমিস্টারের প্রশ্ন হোম সেন্টার অর্থাৎ স্কুল থেকে হবে। স্কুল অবশ্যই সাজেশান দেবে, সেটা ফলো করো। কিন্তু যদি স্কুল সাজেশান না দেয় সেক্ষেত্রে কি করবে, কি কোনো প্রিপারেশান নেবে না? সেটা তো হতে পারে না। তো সেই জন্য আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসতে পারে, বা পরীক্ষক যদি প্রশ্ন করে তাহলে এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে করতে পারবে না। তো প্রথম আসছি 2 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যটিকে বচনে রূপান্তরিত করো। পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, এটাকে বচন করতে হবে। অথবা মুষ্টিমেয় ভারতীয় বিজ্ঞানী, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। অর্থাৎ দুটোই বচন। প্রথম কোয়েশ্চেন এরকমই আসতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন বচনের বিরোধিতা থেকে দিতে হয়। আমার মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, অথবা বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। এটার মান 2। মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। তার মানে এইটাকে বচন করতে হবে, অর্থাৎ ও বচন হবে। ও এর বিরুদ্ধ বিরোধী বচন অর্থাৎ এ বচন তোমাদেরকে দেখাতে হবে। এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য। এরপর আসছে 3 নম্বরের জন্য যে প্রশ্ন। 3 নম্বরের জন্য তোমাদের লিখতে হয় 4টে পরীক্ষাতে। ফার্স্ট কোয়েশ্চেন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়? তো এটা একটা প্রশ্ন আসতেই পারে, পদের ব্যাপ্যতা কি, আর কোন বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, অর্থাৎ অ্যারিস্টটলের চতুর্বর্গ পরিকল্পনা। তো এটাও পরীক্ষার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। আবর্তনের নিয়ম অর্থাৎ আবর্তন করার জন্য স্কুল যে নিয়ম শিখিয়েছে সেটা নয়, আবর্তনের মোট 4টি নিয়ম হয়, সেই নিয়মগুলো একটু জেনে রাখতে হবে। অথবা বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। আরেকটা প্রশ্ন, 4টে তো করতে হয়। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমপি, এটা এমআই নয়, এমআই বলে কোনো মূর্তি হয়ই না মিশ্র প্রাকল্পিকের, এমপি আকারের দৃষ্টান্ত দাও। এবার পরীক্ষায় এমপি না হয়ে এমটিও আসতে পারে, যে কোনো একটা মিশ্র প্রাকল্পিক থেকে চলে আসবে। এরপরে আসছি 6 নম্বরের প্রশ্ন ফার্স্ট ইউনিটের জন্য। তো ফার্স্ট ইউনিটের 6 নম্বরের প্রশ্ন, ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়? ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংস্থান সম্পর্কে। ন্যায়ের 4টে সংস্থান, তাদের ছবি এবং তাদের বর্ণনা। অথবা নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করো, তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। দেখো লজিক এটাই যে আসবে, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না, সেটা আমি বলছি না, এটার জায়গায় অন্য কিছু আসতে পারে, তবে এরকম একটা প্রশ্ন আসবে। এরপর চলে যাচ্ছে সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিটের প্রথম কোয়েশ্চেন আছে, চার্বাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন? অর্থাৎ এথিক্স পোর্শন থেকে। এথিক্স পোর্শন থেকে 2 নম্বরের দুটোই লিখতে হয়। তো এখানে আমি মোট 2টো এবং তার অথবা 4টে কোয়েশ্চেন রয়েছে এখানে। তো প্রথম যেটা, চার্বাকরা কেন আত্মসুখবাদী বা সুখবাদী, সেটা সম্পর্কে লিখতে হবে। তারপর চার্বাকদের মতে নৈতিক আদর্শ কি? চার্বাকদের নৈতিক আদর্শ আমরা সবাই জানি সুখ, সেটা সম্পর্কে একটু লিখতে হবে। এরপর নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও, জাস্ট দৃষ্টান্ত, একটা নৈতিক কাজের উদাহরণ, একটা অনৈতিক কাজের উদাহরণ। অথবা পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? দেখো ঐচ্ছিক ক্রিয়াই কিন্তু নৈতিক ক্রিয়া। তো এখানে সংজ্ঞা পড়েছে আর এখানে উদাহরণ পড়েছে, এটা উদাহরণ আর এটা সংজ্ঞার প্রশ্ন। তো সেই অর্থে এই নৈতিক অনৈতিক পোর্শনটা একটু দেখে যেও।
এরপর ৩ নম্বরের প্রশ্ন। ৩ নম্বরের প্রশ্ন দুটোই লিখতে হয় সেকেন্ড ইউনিট থেকে। প্রথম, বৌদ্ধ দর্শনের ৪টি আর্য সত্য উল্লেখ করো। চত্বারি আর্য সত্যানি বা ৪টি আর্য সত্য, দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ মার্গ, সেটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। যেহেতু এটা ৩ নম্বরের প্রশ্ন, খুব বড় করে লেখার দরকার নেই। অথবা বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কি বোঝায়, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গের যে প্রথম মার্গ ছিল সম্যক দৃষ্টি, সেটা সম্পর্কে একটু জানতে চেয়েছে। অষ্টাঙ্গিক মার্গ ভালো করে পড়ে রেখো, তাহলে সাজেশনের জন্য রইল। ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝায়? দেখো, ধর্মটা পড়েছে পুরুষার্থ পোর্শন থেকে। ধর্ম না বলে পরীক্ষায় হয়তো অর্থ, কাম বা মোক্ষও চলে আসতে পারে, অর্থাৎ 4টি পুরুষার্থ সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। অথবা ভগবদ গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝায়? গীতা থেকে তো প্রশ্ন ফেলতেই হবে, আর গীতার প্রশ্ন একটাই হয়, নিষ্কাম কর্ম। এটাই পড়বে, অর্থাৎ নিষ্কাম কর্ম যদি কেউ করে রাখতে পারে, তার একটা কোয়েশ্চেন তো একদম বাঁধা রইল। অর্থাৎ পরীক্ষক যেখানেরই হোক, যিনিই হন না কেন, তাকে এই প্রশ্নটা ফেলতেই হবে, গীতার নিষ্কাম কর্ম বা গীতার কর্মযোগ। নিষ্কাম কর্ম না বলে কর্মযোগ এই ওয়ার্ডটাও উনি হয়তো ইউজ করতে পারেন, বা স্থিতপ্রজ্ঞ যোগ, ব্যাপার সেই একই। ওকে, এরপর 6 নম্বরের একটা প্রশ্নই লিখতে হয়। এখানে দুটো কোয়েশ্চেন আপাতত শো হচ্ছে। একটা হচ্ছে উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝায়, এই বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। আর কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝায়, এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এছাড়া উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য পড়তে পারে, বা হচ্ছে এই গীতার কর্মযোগ বড় কোয়েশ্চেনে আসতে পারে, পুরুষার্থ বড় কোয়েশ্চেনে আসতে পারে, অষ্টাঙ্গিক মার্গও কিন্তু বড় কোয়েশ্চেনে আসতে পারে। তাহলে এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সাজেশানগুলি সম্পর্কে আলোচনা করলাম। এবং সাজেশানের যদি নোটস পত্রগুলো তোমরা চাও, তাহলে আমার সঙ্গে কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমি প্রোভাইড করব সামান্য কিছু ফি এর বিনিময়ে। ওকে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।